মুখোশ পরে আমি মহিলাদের মালিশ করতাম। সবাই আমাকে শিবানী দিদি নামে চিনত। একদিন এক পণ্ডিতের বউ আমাকে ডাকল। যেই আমি মালিশ করতে শুরু করলাম, পণ্ডিত অমনি নিজেকে সামলাতে না পেরে আমার মুখোশ খুলে ফেলল। এরপর যা হল। আমার নাম হল শিবান। আমি 4 বোনের একমাত্র ভাই ছিলাম। অল্প বয়স থেকেই বোনেদের সাথে থাকার কারণে আর একসাথে বড় হওয়ার কারণে আমি মেয়েদের মতোই হয়ে গিয়েছিলাম। আমার বাবার মৃত্যু হয়েছিল, আর আমার মা চাকরি করতেন। এজন্য আমি আর আমার বোনেরা সারাদিন ঘরে থাকতাম। বোনেদের সাথে সাথে সারাটা দিন থাকার কারণে আমার ওঠা বসা চলাফেরা সবকিছু মেয়েদের মতোই হয়ে গিয়েছিল। আর ভগবানও আমাকে যেন অল্প একটু মেয়েদের মতোই বানিয়েছিলেন। আর কিছু আমার ভুল ছিল, আমি একটু বেটেও ছিলাম। আমার বোন মজা করে আমাকে মেয়েদের জামাকাপড় পরিয়ে দিত আর চোখে কাজল লাগিয়ে দিত। আমি ওদের সাথে গানের সুরে মেয়েদের মতো করেই নাচতাম। মা আমাকে আমার বোনেদের সাথে এরকম মেয়ে সেজে থাকতে দেখলে খুব বকাবকি করত। আমি মায়ের কথা শুনতাম না, আর আমার বোনেরাও মায়ের কথা শুনত না। আমাদের তো খেলার বয়স ছিল। প্রথম প্রথম বাইরের লোকেরা কেউই ব্যাপারটা অতটা লক্ষ্য করেনি, কিন্তু যত সময় এগোতে লাগল ততই আমি বড় হতে লাগলাম। আর সবার যেন মনে হতে লাগল যে আমায় যেন শিবানীর থেকে বেশি শিবানী মনে হয়। আমরা যখন স্কুলে ভর্তি হলাম তখন আমাকে দেখে সবাই মজা করত। সব ছেলেরা আমাকে মেয়ে বলে বিরক্ত করত। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমার নাচ দেখতে সবারই খুব মজা লাগত। সবাই আমাকে মেয়েদের গানে নাচতে বলতো। আমিও খুব খুশি হয়ে মেয়েদের মতো নাচতে থাকতাম, আর সবাই খুব আনন্দ করে সিটি বাজাতো আর শীষ দিত। কিন্তু আমার পেছনে সবাই আমাকে নিয়ে মজা আর ঠাট্টা করত। মায়ের এই ব্যাপারটা একদম পছন্দ ছিল না। মা যে কোনো বিয়েবাড়িতে যাওয়ার আগে আমাকে বকা দিত আর বোঝাতো যে যেন আমি বিয়েবাড়িতে গিয়ে না নাচি আর চুপচাপ একটা কোণে যেন বসে থাকি। কিন্তু সবাই মজা করে জোর করে আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে আমাকে নাচাতো। স্টেজে যখনই গান বাজত তখনই আমার পা যেন নাচের জন্য ব্যাকুল হয়ে উঠত। আর এইভাবেই আস্তে আস্তে দিন কাটতে লাগল। আমার বোনেদের ওই ব্যাপারটা খুব খারাপ লাগতে লাগল যে যে কোনো জায়গাতেই আমি এরকম নাচ করতাম তখন আমাকে সব ছেলেরা বাজে চোখে দেখত। মা তো প্রথমে পুরোপুরি এর বিরুদ্ধে ছিল। আর একবার হলো কি, একটি বিয়েবাড়িতে আমাকে কেউ একজন শিবানী দিদি বলে ডাকল। তারপর আর কি, ওর দেখাদেখি আমাকে সবাই ওখানে শিবানী দিদি বলতে লাগল। যখন আমি 13 বছরের ছিলাম তখন এতটাই সুন্দর ছিলাম যে যে কেউ আমাকে দেখলে দেখতেই থাকত। কিন্তু আমার সৌন্দর্য কোথাও না কোথাও মেয়েদের মতো ছিল। আমার চেহারা ছিল সুন্দর মেয়েদের মতো দেখতে, আর চোখগুলো বড় বড় ছিল। গ্রামের ছেলেরা আমাকে বিরক্ত করতে লাগল। যখন ঘর থেকে বেরোতাম তারা আমার পেছনে পেছনে হাঁটত, এমনভাবে যেন আমি কোনো মেয়ে। আমার পিসির ছেলে আমার সাথে একবার খারাপ কিছু করার চেষ্টা করেছিল। আর যখন এই ব্যাপারটা আমি মাকে বললাম, মা আমাকেই মারল আর ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিল। আমার জন্য আমার বোনেদের সম্বন্ধ নিয়ে আসত। তারই মনে হতো যে আমাদের বাড়িতে 4টে নয় 5টা মেয়ে আছে। আমার সৌন্দর্য যেন সবার চোখে খটকাতে লাগল। আমার মা আমার জন্য চিন্তায় পড়ে গেল। আমি স্কুল যাওয়া ছেড়ে দিয়েছিলাম, কেননা আমি নিজে ছেলেদের কাছে বিরক্তের শিকার হতাম। একবার আমার জন্য আবার বড় দিদির সম্বন্ধ এসেও তারা না করে দিল আমার জন্য। মা রেগে গিয়ে আমাকে ঘর থেকে বের করে দিল। বলল, যতক্ষণ তুই আমার ঘরে আছিস ততক্ষণ আমার মেয়েদের বিয়ে হবে না। 15 বছর বয়সে এইভাবে বিনা সাহারায় আমি রাস্তায় দাঁড়িয়ে রইলাম, আর রাস্তায় আসা যাওয়া প্রত্যেকে আমাকে মেয়ে ভেবে ভেবে বিরক্ত করতে লাগল। আজকাল মেয়েরাও তো ছেলেদের জামা কাপড় পরে, এই জন্য কেউই বুঝতে পারল না যে আমি মেয়ে নই, বরং ছেলে। যে কেউই আদর করার চেষ্টা করত। আর আমার দুর্ভাগ্য এই যে একটা হিজড়ের দলের সঙ্গে আমার দেখা হয়ে গেল, আর ওরা আমাকে জোর জবরদস্তি নিজের সাথে নিয়ে গেল। অনেক বছর আমি না চাইতেও ওদের সঙ্গে নাচতাম। আমার নাম শিবানী দিদি হয়ে গেল। আমি মেয়েদের মতো জামা কাপড় পরা শুরু করে দিয়েছিলাম, আর আমি ভালো করে মেকআপ করতেও শিখে গিয়েছিলাম। কিন্তু আমি এরকম জীবন চাইনি। 19 বছর বয়সে আমি ওখান থেকে পালিয়ে গেলাম, আর ট্রেনে বসে অন্য শহরে চলে গেলাম। আমার কাছে কোনো জিনিসপত্র ছিল না। ব্যাগে আমার সমস্ত জামাকাপড় মেয়েদেরই ছিল। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে আগে আমার কি করা উচিত, কেননা আমি আর নাচতে চাইছিলাম না। বেশ কিছুদিন ধরে এখানে ওখানে ঘুরতে লাগলাম, আর শহরেও ছেলেরা আমার বাঁচা মুশকিল করে দিল। আসতে যেতে ছেলেরা আমাকে দাম জিজ্ঞাসা করছিল, আর আমার সাথে রাত কাটাতে চাইছিল। একটা বুড়ো লোক বেশ কয়েকদিন ধরে আমাকে লক্ষ্য করছিল। একদিন বলল, খুকি,
কতদিন আর এভাবে রাস্তায় থাকবে? খাবে? আমার বাড়ির ওপরের একটা ঘর খালি আছে। তুমি যদি চাও তাহলে কোনো কাজ করে এখানে তুমি আমাকে মাসে মাসে মাইনে দিয়ে থাকতে পারো। ওই বুড়ো লোকটাকে আমার খুব ভালো লাগলো। আমি আর অন্য কিছু না ভেবে ওখানে ওই বুড়ো লোকটার সাথে চলে গেলাম। আমার একটা ছোট্ট মতো ঘর হলো, যেখানে আমি আমার নতুন জীবনের শুরু করলাম। এই 4 বছরে আমি জেনে গিয়েছিলাম যে আমি ছেলে হয়ে জীবন কাটাতে পারবো না। আমার হাবভাব সম্পূর্ণভাবে ছেলেদের মতোই ছিল। এই জন্যই আমি নিজেকে মেয়েদের রূপ দিলাম আর মুখোশ পরা শুরু করলাম। বিভিন্ন জায়গায় কাজ খুঁজতাম, কিন্তু কেউই আমাকে কাজ দিচ্ছিল না। আমার কাছে কোনো ডিগ্রিও ছিল না, আর না আমি কোনো কাজ করতে জানতাম। আমি তো শুধু নাচ গান জানতাম, এছাড়া শুধু মালিশ করতে পারতাম। কেননা আমাদের পুরো গ্রুপ নাচ করে যখন বাড়ি ফিরত, আড্ডায় ফিরে এসে তখন কেউ কেউ আমাকে তাদের শরীরে মালিশ করতে বলতো, কেননা আমার হাত ছিল মেয়েদের মতোই নরম আর সুন্দর। যখন কোনো কাজ পাচ্ছিলাম না, তখন আমি এই কাজটাকেই আপন করে নিলাম, আর যেটা কিনা মালিশ করা। আমি শিবানী দিদি নামে পরিচিত হলাম। হ্যাঁ, আমি খুব ভালো মালিশ করি। ব্যাস, আর কি। মেয়েরা আমাকে নিজেরাই মালিশ করার জন্য ডাকা শুরু করে দিল। যখন কোনো মেয়ে প্রেগনেন্ট হতো, কারোর বাড়িতে বাচ্চা জন্ম নিত, তখন আমি মেয়েদের মালিশ করতাম, আর তারা সঙ্গে সঙ্গে আরাম পেয়ে যেত শরীরে। মেয়েদের শরীরে যেখানে হাত দিতাম মালিশ করার জন্য, সেই জায়গা থেকে যন্ত্রণার সাথে সাথে চলে যেত, আর তারা খুশি মনে আমাকে বেশি পয়সা দিত। আমার মালিশ এতটাই পরিচিতি লাভ করল যে দূর দূর থেকে আমাকে লোক ডাকতে লাগলো। যে কেউই এটা বলতো যে শিবানী দিদির হাতে জাদু আছে, জাদু। শরীরে হাত রাখতেই যন্ত্রণা চলে যায়, সব কিছু ঠিক হয়ে যেত। মালিশের মাধ্যমে আমি অনেক পয়সা রোজগার করছিলাম, আর কারোর সন্দেহ হতো না যে আমি মেয়ে নই বরং ছেলে। আমি যেখানেই যেতাম আমার মুখোশ সরাতাম না, কারণ আমার সৌন্দর্য আমার জন্য বিপদ ছিল। এই জন্য আমি আমার মুখ লুকিয়ে রাখতাম। এরকমই একদিন একটা বাড়ি থেকে মালিশ করে ফিরছিলাম, তখন একটা বাচ্চা আমাকে ডাকলো যে শিবানী দিদি, আপনাকে পণ্ডিত মশাইয়ের বউ ডাকছে। এই কথাটা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম যে কি জানি পণ্ডিতের বউ আমাকে কেন ডাকছে, তার আমার সাথে কি কাজ থাকতে পারে। এটাই ভাবতে ভাবতে আমি পণ্ডিত মশাইয়ের ঘরে গেলাম। পণ্ডিত মশাইয়ের বউ আমাকে ঘরে ডেকে বসালেন। পণ্ডিত মশাইয়ের বউ ভীষণ অসুবিধার মধ্যে ছিলেন। মনে হয় ওনার কোনো কষ্ট ছিল, কিন্তু সেখানে গিয়ে আমার অদ্ভুতভাবে মন ঘাবড়াচ্ছিল। পণ্ডিত মশাইয়ের বউ একটা ঘরের ভিতরে থেকে জীবন কাটানো স্ত্রী ছিলেন। খুব কমই তিনি বাইরে লোকের সামনে যেতেন, কিন্তু আমি যাওয়াতে আমার সামনে তিনি একটুও লজ্জা পেলেন না, কেননা আমি ওনার নজরে শিবানী। পণ্ডিত মশাইয়ের বউ বলতে লাগলেন, শিবানী দিদি, আজ সকালবেলায় আমি কলের কাছে গিয়ে পড়ে যাই, আর আমার কোমরে প্রচণ্ড ব্যথা লাগে। আমি আপনার কাছে মালিশ করাতে চাইছিলাম, আমার তো হাঁটাচলা করাও মুশকিল হয়ে গেছে। আমি অনেক মহিলার মালিশ করেছি, কিন্তু আমার কাছে পণ্ডিত মশাইয়ের মতো কেউ ছিল না। এজন্য পণ্ডিত মশাইয়ের বউ আমাকে মালিশ করতে বলায় একটু আমি চিন্তায় ছিলাম, কিন্তু ওনার কষ্ট দেখে আমি না করিনি, বরং হ্যাঁ করে দিলাম, কারণ আমার কাজই ছিল মালিশ করা। আমি ভাবলাম যে কোনো রকম বাধা ছাড়া আমি আমার কাজ করব। সেই দিন থেকেই আমি পণ্ডিত মশাইয়ের বউয়ের কোমরে মালিশ করা শুরু করে দিয়েছিলাম। ওনার কোমরে মালিশ করে আমি পণ্ডিত মশাইয়ের ঘর থেকে বেরোতে যাব, এমন সময় পণ্ডিত চলে আসে, আর সে চমকে গেল এটা দেখে যে আমি মুখোশ পরেছিলাম। আমি আমার নজর ঝুঁকিয়ে নিলাম, আমি আমার মাথা নত করলাম। পণ্ডিত মশাইয়ের বউ পণ্ডিতকে বলল যে শিবানী দিদি খুব ভালো মালিশ করে। প্রথম দিন ওনার খুব আরাম হলো মালিশ করায়, কিন্তু আমার উপর পণ্ডিত মশাই অদ্ভুতভাবে তাকিয়েছিল। ওনার ওরকম নজর দেখে আমি ভয় পেয়ে গেলাম, আর খুব তাড়াতাড়ি বাইরে চলে এলাম, আর ঠিক করেছিলাম যে আর পণ্ডিত মশাই বাড়ি যাব না। আমার কাছে ওনার যে নজর তা খুব অদ্ভুত লাগছিল। কিন্তু তার পরের দিন পণ্ডিত মশাইয়ের বউ একটা ছোট্ট বাচ্চাকে আমার কাছে পাঠিয়ে আমাকে ডাকলেন। তখন আমি তাদের বাড়ি গেলাম। তিনি আমাকে বললেন যে কখন থেকে আমি আপনার অপেক্ষা করছিলাম, আপনি আমার মালিশ করে দিলে আমার কষ্ট অনেকটা কমে যায়। এখন আপনাকে 1 সপ্তাহ পুরো মালিশ করতে হবে। পণ্ডিত মশাইয়ের স্ত্রী উপর হয়ে বিছানায় শুয়ে পড়লেন, আর আমি ওনার কোমরে সর্ষের তেল দিয়ে আস্তে আস্তে মালিশ করতে লাগলাম। আমি যখন মালিশ করছিলাম, একবারের জন্য তার কোমরের দিকে আমি তাকালাম না, কিন্তু মালিশ করার জন্য যখন সর্ষের তেল দরকার হলো গরম করার, তখন আমি তাকে গরম করতে বললাম। তো তিনি বলতে লাগলেন যে আমার ছোট ঘর, আপনি নিজে একটুখানি রান্নাঘরে গিয়ে তেল গরম করে আনুন প্লিজ, আমার কোমরে খুব ব্যথা করছে, আমার পক্ষে বারবার বিছানা থেকে ওঠা খুবই সমস্যা।
এমনিতেই ওনার কোমরে যখন মালিশ করতাম তখন ওনার ঘুম চলে আসত। এখনও উনি ঘুমিয়ে পড়লেন। ব্যথা কমার তেল উনি ব্যবহার করতেন, সেই জন্য হয়তো তাড়াতাড়ি ওনার ঘুম এসে গেল। ওনার বলাতে আমি নিজেই রান্নাঘরে গেলাম তেল গরম করতে, কিন্তু ওই সময় পণ্ডিত মশাই ঘরে চলে এলেন আর আমাকে রান্নাঘরে দেখে অবাক হয়ে গেলেন। আমি তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে তেল গরম করলাম আর রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। আমার রান্নাঘর থেকে ঘরে ঢোকার রাস্তায় দাঁড়িয়ে পড়লেন তিনি। আমার মুখের দিকে একভাবে তাকিয়ে রইলেন। আমার মুখের দিকে তাকিয়ে বলতে লাগলেন, ঘরে তো আমি আর আমার স্ত্রী ছাড়া কেউই থাকে না, তাহলে আপনার মুখোশ পরার কি দরকার? গরম এত আপনি মুখোশ খুলতে পারেন। আমি সাথে সাথে জবাব দিলাম, আপনি তো আসতে যেতে থাকেন, এই জন্য আমি মুখোশ পরি। আমার কথা শুনে তার মুখে অদ্ভুতভাবে হাসি খেলে গেল। আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে তার স্ত্রীর কাছে চলে গেলাম। তিনি গভীরভাবে ঘুমিয়েছিলেন। আমার গর্ভবতী দিদি তার নিজের খেয়াল রাখার জন্য বাচ্চা ডেলিভারির শেষের দিকে আমাকে নিজের শ্বশুরবাড়ি ডেকে নিয়েছিল, কিন্তু আমার জামাইবাবু সেই সময়ে আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করেছিল, আর আমি ভয় পেয়ে গিয়ে আমার দিদিকে সবকিছু বলে দিয়েছিলাম। কিন্তু আমার দিদি বলল যে তোমাকে এগুলো করতেই হবে, না হলে বাইরের লোকের আঘাত ততটা কষ্ট দেয় না যতটা নিজের লোকের আঘাত দেয়। আমার সাথেও কিছুটাই রকমই হয়েছিল। আমার এই গল্প আপনার শরীরের রোম খাড়া করে দেওয়ার মতো গল্প। কোনোভাবেই আমার নষ্ট হবার পেছনে বাইরের কোনো লোক ছিল না। আমার এই গল্পটা আপনাদের কাছে পৌঁছানোর উদ্দেশ্য এটাই যে আপনারা সমস্ত বিষয়ে সাবধান থাকুন। আমার নাম রূপা, আমরা দুজন বোন ছিলাম, আর আমার বড় দিদি পারুর বিয়ের সময় আমার মাত্র ১৫ বছর বয়স ছিল। আমাদের দুই বোনের বয়সের মধ্যে খুব একটা তফাৎ ছিল না, কিন্তু আমার দিদি আমার একমাত্র বোন ছিল, আর এই জন্য তার বিয়ের সময় আমার কেঁদে কেঁদে খুব খারাপ অবস্থা হয়েছিল। আমার জামাইবাবু কৈলাস বিদায়ের পর আমাকে ভালোবেসে আমায় তার পাশে বসালো, আর আমার হাত ধরে বলতে লাগল, রূপা, কাঁদার কি আছে, শালি তো আধি ঘরওয়ালি হয়, তোমার যখন মন চাইবে আমাদের ঘরে চলে আসবে। জামাইবাবুর এই কথা শুনে আমি ভীষণ খুশি হয়ে গেলাম। দিদি বিয়ে করে অন্য শহরে চলে গেল। কৈলাস জামাইবাবু বলতে লাগল, যখনই তুমি তোমার দিদির কাছে আসবে তখন আমি নিজে তোমাকে আমাদের শহর ঘোরাবো। দিদি বিদায়ের পর চলে গেল, কিন্তু আমার মনের এই ইচ্ছে হলো যে কখন আমি আমার দিদির বাড়ি যাব আর খুব মজা করব। দিদির বিয়ে হয়েছিল ১ বছর হয়ে গিয়েছিল, কিন্তু আমি তার শহরে যেতে পারিনি। পুরো ১ বছর পরে দিদি আমাদের বাড়ির কাছাকাছি এসে ঘুরে গিয়েছিল, আর কৈলাস জামাইবাবুও তার সাথে ছিল। সে খুবই ভালো মানুষ এবং খুব ভালোবাসতেও পারত। যতদিন সে আমাদের বাড়িতে ছিল ততদিন আমার আগে পেছনে ঘুরতে থাকত, আমার খুব খেয়াল রাখত। সে আমার জন্য অনেক কিছু উপহার আনত। আমার কোনো ভাই ছিল না, এই জন্য আমার তার প্রতি খুব ভালোবাসা ছিল, আন্তরিক টান ছিল। ১ সপ্তাহ আমাদের সাথে কাটিয়ে দিদি আবার নিজের শ্বশুরবাড়ি চলে গেল। ১ মাস পরে আবার দিদির ফোন আসলো, কিন্তু দিদি ভীষণ চিন্তায় ছিল আর মাকে বলছিল যে সে প্রেগনেন্ট, আর এই অবস্থায় অন্য শহরে গিয়ে থাকতে পারবে না, কেননা তার ভীষণ বমি হচ্ছিল আর ডাক্তার তাকে আরাম করতে বলেছিল। এটা শুনে মাও চিন্তায় পড়ে গেল, আর দিদির মধ্যে তো যেন আমার মায়ের প্রাণ ছিল। এত ভালোবাসত মা দিদিকে। মা দিদিকে আমাদের ঘরে এসে যখন থাকতে বলল, তখন দিদি বলল কৈলাস তাকে একা ছেড়ে থাকতে পারবে না। যদি দিদি এখানে চলে আসত তাহলে কৈলাস জামাইবাবু আর তার বাবার অনেক অসুবিধা হতো, আর এমনিতেও এটা তো ১-২ মাসের ব্যাপার নয়, পুরো ৯ মাস বাকি। দিদির এই কথা শুনে মা বলল যে তুমি চিন্তা করো না, আমি রূপাকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি, আর বোন গেলে তোমার মনও ভালো হয়ে যাবে, আর রূপা তোমার বাড়ির কাজকর্মেও তোমাকে সাহায্য করতে পারবে। মায়ের এই কথা শুনে দিদি খুব খুশি হয়ে গেল আর বলল যে রূপাকে একা পাঠাতে হবে না, আমি কৈলাসকে বলে দিচ্ছি। আমি তো কবে থেকে এই সুযোগের অপেক্ষায় ছিলাম, আর কতবার প্রার্থনাও করেছিলাম ওখানে যাবার জন্য, আর এই জন্য সঙ্গে সঙ্গে আমি খুশি হয়ে গেলাম, আর খুশি খুশি আমি নিজের জিনিসপত্র গুছিয়ে নিলাম। মাসি হওয়ার একটা আলাদাই খুশি আমার মধ্যে ছিল। ২ দিন পরে জামাইবাবু আমাকে নিতে আসলো, আর আমি তার সাথে আমার বোনের কাছে অন্য শহরে চলে এলাম। দিদির শ্বশুরবাড়িতে শুধুমাত্র কৈলাস জামাইবাবু আর তার শ্বশুর ছিল, এই জন্য আমার সেখানে থাকতে কোনো অসুবিধা হয়নি। দিদির শ্বশুরবাড়িতে শাশুড়ি ননদের কোনো ঝঞ্ঝাট ছিল না। দিদি আমাকে দেখে ভীষণ খুশি হয়ে গেল। দিদি আগে থেকেই আমার জন্য আমার পছন্দের খাবার তৈরি করে রেখেছিল। আমার থাকার জন্য সামনের একটা ঘরও আমাকে দিয়ে দিয়েছিল। দিদির শ্বশুরকে নমস্কার করতে আমি যখন তার ঘরে গেলাম তখন তার অদ্ভুত কাণ্ড দেখতে পেলাম। দেখলাম সে বিছানায় পড়ে থাকা একজন অসুস্থ লোক, আর আমাকে দেখে অদ্ভুত অদ্ভুত কথা বলতে লাগল। দিদি আমার হাত ধরে তার শ্বশুরের ঘর থেকে আমাকে বাইরে নিয়ে এলো, আর বলতে লাগল তার শ্বশুর অনেক বছর ধরে অসুস্থ, এই জন্য মাঝে মধ্যেই সে উল্টোপাল্টা কথা বলে ফেলে। তার ঘরে আর যেন আমি না যাই, আর আমার ওই ঘরে যাবার কোনো দরকারও নেই,
তাও দিদি আমাকে বলে দিল দিদির শ্বশুর দিদির বিয়েতেও আমাদের বাড়ি আসেনি। কৈলাস জামাইবাবুর সম্বন্ধ আমার বাবার কোনো একটা বন্ধু দিদির সাথে করিয়েছিল। আমার দিদির শ্বশুরের সাথে আমার এই প্রথম দেখা হয়। আর সত্যি তো এটাই ছিল যে আমি তার শ্বশুরের সাথে দেখা করে ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিলাম। আমি দিদির ঘরে এসেছি 2 দিন হয়ে গেল, আমি আর তার শ্বশুরের ঘরে যাইনি। কৈলাসটা আমার খুব খেয়াল রাখত, আর দিদির শরীর ভালো না থাকার জন্য দিদি বেশিরভাগ সময় বিছানায় শুয়েই কাটাত। সারা ঘর আমি সামলে নিয়েছিলাম। কিন্তু একদিন এমন কিছু হয়ে গেল যে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। রাত্রিবেলা খাবার পর রান্নাঘর পরিষ্কার করে আমি যখন ঘরে এলাম, আমি ভাবলাম যে আমি স্নান করে আসি। গরম এত বেশি পড়েছে যে পুরো ঘেমে গিয়েছিলাম। আমি স্নান করার জন্য আমার ঘরের বাথরুমে ঢুকে গেলাম। কিছুক্ষণের মধ্যেই যেন আমি অনুভব করলাম যে কেউ আমাকে দেখছে। প্রথম আমার মনে হয়েছিল যে এটা আমার ভুল, কিন্তু হঠাৎ করে আমার নজর বাথরুমের জানালার কাছে যখন পড়ল, তখন আমি অবাক হয়ে গেলাম। ওখানে কোনো একটা ছায়া যেন আমার উপর নজর রেখেছিল, যেন আমি দেখতে পেলাম। আর আমার বিশ্বাস হয়ে গেল যে কেউ লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছে। ব্যাপারটায় আমি পুরো ঘাবড়ে গেলাম। আমি তাড়াতাড়ি জামা কাপড় পরে নিলাম আর দৌড়াতে দৌড়াতে বাইরে বেরিয়ে এলাম। দিদির ঘরে যখন গেলাম, তখন দিদি আর জামাইবাবু আরাম করে একসাথে বিছানায় শুয়েছিল। আমি তাড়াহুড়োতে তাদের ঘরের দরজায় টোকা দিতে ভুলে গিয়েছিলাম। এবার তাদের দুজনকে গেলাম। জামাইবাবু উঠে বসে পড়ল, বলল যে, ভিতরে চলে এসো রূপা, দরজায় দাঁড়িয়ে কি করছো? আমি বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত। আমি তাকে কি করে বলতাম যে বাথরুমের জানালা দিয়ে কেউ আমাকে যেন দেখছিল মনে হলো, কোনো একটা ছায়া দেখতে পেলাম যেন মনে হলো। আমি এমনি বলে দিয়েছিলাম যে দিদির কাছে জিজ্ঞেস করতে এসেছি যে দিদি দুধ খাবে কিনা। দিদি বলল, তুমি আরাম করো, বাকি কাজ কৈলাস করে দেবে। আমি দিদির ঘর থেকে বেরিয়ে যখন আমার ঘরে ঢুকছিলাম, তখন দেখতে পেলাম দিদির শ্বশুর বারান্দা দিয়ে হেঁটে নিজের ঘরে যাচ্ছে। আমাকে ভীষণ অদ্ভুত চোখে সে তাকাতে লাগলো আর বলতে লাগলো, তুমি খুব সুন্দর, নিজের খেয়াল রেখো কিন্তু। এই কথাটা শুনে আমি রেগে গেলাম। ভাবতেও পারিনি যে সে আমাকে এই ধরনের কথা বলতে পারে। আমি ভয় পেয়ে গিয়ে আমার ঘরে চলে গেলাম। সারা রাত আমি জেগে রইলাম, আর জেগেই কাটিয়ে দিলাম এই সব ভেবে যে দিদি তো বলেছিল যে তার শ্বশুর পুরোপুরি অসুস্থ আর সে ঘর থেকে বেরোতে পারে না। তাহলে এত রাতে সে বারান্দায় কিভাবে গেল, আর সে কি করছিল? ব্যাপারটা তো খুব অদ্ভুত, আমাকে খুব ভাবিয়ে তুলছিল। বাথরুমের জানালার কাছে যেটা ছিল, সেটা কি শুধুমাত্র আমার চিন্তা, নাকি সত্যি ওটা কি আমার চিন্তা ছিল? ওটা কি দিদির শ্বশুর ছিল না তো? এই প্রশ্নটা আমাকে পাগল করে দিচ্ছিল। পুরো রাত এমনি তাকিয়ে তাকিয়েই আমি কাটিয়ে দিলাম। তার পরের দিন সকালবেলা জামাইবাবু অফিস যাবার সময় বলে গেল, রূপা, আমি বিকেলবেলা তাড়াতাড়ি চলে আসব, আর তোমাকে শপিংয়ের জন্য বাজার করতে নিয়ে যাব। তুমি বিকেলবেলা রেডি থেকো। এটা বলতে বলতে হঠাৎ এসে আমার কাছে চলে আসলো আর আমার গালে হাত দিল, আর তারপর অফিসে চলে গেল। দিদি পিছনেই দাঁড়িয়েছিল। দিদি বলল যে কৈলাস তোমাকে ভীষণ ভালোবাসে, তোমার অনেক খেয়াল রাখে, তুমিও চেষ্টা করো ওর খেয়াল রাখার। কেননা আমি কৈলাসের খেয়াল রাখতে আজকাল খুব একটা পারি না, ও ভীষণ ক্লান্ত হয়ে যায়। দিদির এই কথা শুনে বললাম যে তুমি চিন্তা করো না, আমি কৈলাসদার যথেষ্ট খেয়াল রাখব। বিকেলবেলা আমি সেজে গুজে তৈরি হয়ে গেলাম। তারপর কৈলাসদা আমাকে শপিং করতে নিয়ে গেল। সে দিদির থেকে বেশি তো আমার জন্য শপিং করল। আমি ভীষণ খুশি ছিলাম, কিন্তু আমি কি করে জানব যে আমার এই খুশি বেশ কিছু দিনের জন্য মাত্র, কয়েকদিনের জন্য মাত্র। সেই রাতে আমি ভীষণ ক্লান্ত হয়ে ঘরে এলাম আর খাবার খেয়েই চলে গেলাম বিছানায়, আর শুয়েই ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ করে কারেন্ট চলে গেল, আর আমার গরম লাগতেই চোখ খুলে গেল ঘুম থেকে। যেন এমন মনে হলো যে কেউ আমার বিছানায় রয়েছে। ঘরের মধ্যে এত অন্ধকার ছিল যে আমি কিছু দেখতে পেলাম না। আর হঠাৎ করে যেন কেউ একজন আমার কাছে আসা শুরু করল। আমার দম বন্ধ হতে থাকলো। আমি চেঁচাতেও পারিনি, কিন্তু যখন বুঝলাম যে আমার সাথে কিছু বাজে হতে চলেছে, আমি আমার সব শক্তি দিয়ে জোরে ধাক্কা দিলাম তাকে। সে আন্দাজ করতে পারেনি যে আমি তাকে এত জোরে ধাক্কা দেব। সে একদমই পিছনে সরে গেল আর পালিয়ে গেল আমার ঘর থেকে। আমি এখনো পর্যন্ত কিছু দেখতে পাচ্ছিলাম না, অন্ধকার অনেক বেশি ছিল। আমি দেওয়াল ধরে ধরে দিদির ঘরে গেলাম। আমি গিয়ে দিদিকে যখন ডাকলাম, দিদি আমাকে বলতে লাগলো, রূপা, তুমি চিন্তা করো না, কৈলাস লাইট ঠিক করতে গেছে। মাঝে মধ্যেই আমাদের বাড়িতে কারেন্ট চলে যায়, কৈলাস তাড়াতাড়ি ঠিক করে দেবে। নিজের মোবাইল ফোনে টর্চ জ্বালালো। আমার কাছে তো মোবাইলও ছিল না। আমি দিদির কাছে বসে কাঁদতে লাগলাম। একটু পরে লাইট চলে এলো। দিদি বলতে লাগলো, তুমিও পাগল আছো? একটুখানি অন্ধকার দেখে ভয় পেয়ে গেলে? তাহলে আমার কি খেয়াল রাখবে তুমি? দিদির কথা শুনে আমি বললাম, ব্যাপারটা সেরকম নয়, আমার ঘরে কেউ একজন ছিল। আমার কথা শুনে দিদি জোরে